আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফাউন্ডেশনের পক্ষ থেকে বুধবারের প্রথম আলোতে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে অনুশোচনা নেই শেখ হাসিনার। গতকালকে হচ্ছে আপনার শেখ হাসিনার রায় হয়েছে 17 তারিখ এবং হচ্ছে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে বলা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনকে অবমূল্যায়ন করেছে শেখ হাসিনা। তারপরে দেখতে পাচ্ছেন প্রথম পাতায় আজকে তেমন কোনো গুরুত্বপূর্ণ খবর নেই। আমরা পত্রিকার দ্বিতীয় পাতায় চলে এসেছি। উৎসব মুখর নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে নেদারল্যান্ডের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টারের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। তো সেখানে তিনি একথা বলেছেন যে সরকার হচ্ছে একটা উৎসবমুখর নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে দেশকে উপহার দিতে বদ্ধপরিকর। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনাদেরকে একটু কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই। সেটি হচ্ছে বাংলাদেশে মোট সামরিক আইন জারি হয়েছে 3বার এবং আমাদের দেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে 3বার। কবে কবে অনুষ্ঠিত হয়েছে একটু কমেন্ট সেকশনে জানান। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে 3বার এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে 1996 সালে সংবিধানের হচ্ছে আপনার সম্ভবত ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে প্রবর্তন করা হয়েছিল। তো মোট জরুরি অবস্থা হচ্ছে 5বার। সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্রপতি বা হচ্ছে আপনার জরুরি অবস্থা জারি করা যেতে পারে এ বিষয়ে উল্লেখ আছে, এটা একটু কমেন্ট সেকশনে জানান। তো আপনারা দেখতে পাচ্ছেন পোস্টাল ভোট দিতে নিবন্ধন শুরু হয়েছে। এই বছর হচ্ছে আপনার প্রবাসীরা পোস্টাল ব্যালটে হচ্ছে ভোট দিতে পারবে। সেজন্য মোট 40 দিনে 143 দেশের পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করতে পারবেন। তো আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে একটু বিষয়টা জানাবেন, যারা বাইরে আছে তাদের জন্য বিষয় হচ্ছে নিবন্ধন করে এবং হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের আজকের গুরুত্বপূর্ণ কলাম অভিমত বিশ্লেষণ কলামে চলে এসেছি। বাংলাদেশের ডায়াসপোরার রাজনৈতিক ভূমিকা কতটা ঝুঁকিপূর্ণ লিখেছেন মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার। তিনি বলছেন যে 24-এর গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের একটি প্রবণতা দেখা হলো রাষ্ট্রীয় নীতি নির্ধারণের বহু গুরুত্বপূর্ণ কাঠামোতে বিদেশে বসবাসকারী দ্বৈত নাগরিকত্বধারী বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত। এবং বিষয়টার আসলে ভালো মন্দ দুইটি দিকে আছে। বিশ্ব রাজনীতিতে ডায়াসপোরা অর্থাৎ প্রবাসী জনগোষ্ঠী একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি এবং হচ্ছে এটি এসেছে, এই যে ডায়াসপোরা যে ওয়ার্ডটি এটি এসেছে গ্রিক শব্দ আপনার ডিসপাইরাইন থেকে, যার অর্থ হচ্ছে ছড়িয়ে যাওয়া অথবা বিচ্ছুরণ। কিন্তু এই ছড়িয়ে যাওয়া শুধু ভৌগোলিক নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে স্মৃতি, আবেগ, পরিচয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক প্রভাব। আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীর বিভিন্ন দেশ হচ্ছে এই ডায়াসপোরার রাজনীতির উদাহরণ তাদের রাজনীতিতে দেখিয়েছেন এবং অনেক দেশই হচ্ছে সফল হতে পারেনি। শুধুমাত্র ভারত এবং চীনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে এখানে। বলছে যে ভারত এবং চীন দুটি দেশে দেখিয়েছে যে চরম হচ্ছে আপনার ডায়াসপোরা কমিউনিটিকে যদি রাজনৈতিক বদলে উন্নয়ন, প্রযুক্তি ও দক্ষতার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে সেই ডায়াসপোরার জাতির জন্য বিশাল সম্পদে পরিণত হতে পারে। তো এটা হচ্ছে যে দেশে ফিরে ব্রেন গেইন তৈরি করে ভারতের একটি হচ্ছে আপনার উদ্যোগ, যেটি হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র থেকে তারা প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে এসে দেশের অর্থনীতির ভূমিকা রাখে। তো ডায়াসপোরা কোনো রাষ্ট্রের জন্য সম্পদ হতে পারে, আবার ভুল ব্যবহারে রাষ্ট্রের ভেতর গভীর বিভাজন ও অস্থিরতার উৎস হতে পারে। রাজনৈতিক অঙ্গনে একটি যৌক্তিক প্রশ্ন উঠেছে, রাষ্ট্রের সংস্কার পরিকল্পনায় কি ডায়াসপোরার চিন্তার কোনো প্রতিফলন কাজ করছে, নাকি এটি কেবল ঘটনাক্রম? আপনারা একটি বিষয় গুরুত্ব দেন, সেটা হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহি ও দ্রুত নির্বাচন। কিন্তু ঐক্যমত কমিশন কেন্দ্রিক জটিলতা এবং আদর্শিক টানাপোড়েনে সেই প্রত্যাশা এখনও সুফল স্পষ্ট হয়নি। পরিবর্তনের জায়গা আবার পুরনো শক্তির দখলে যাচ্ছে, এ ধারণা মানুষের মধ্যে বাড়ছে। তাই প্রয়োজন উন্নয়নমুখী ডায়াসপোরাকে স্বাগত জানানো, যারা হচ্ছে দেশের অর্থনীতি এখন কন্ট্রিবিউট করতে পারবে, দেশের ভালোর জন্য কাজ করতে চায়, তাদেরকে আমাদের হচ্ছে গ্রহণ করতে হবে। কিন্তু স্থানীয় নাগরিকের রাজনৈতিক সিদ্ধান্তগুলো আমাদের দেশের জনগণের হাতেই থাকবে, যারা দেশে আছে। তাহলেই হচ্ছে আমরা একটা আপনার এই ভালো সুফলটা হচ্ছে আমরা পাবো।
তো এই ছিল আমাদের কলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সিইউপিডি হচ্ছে দিবস, এটি হচ্ছে 19শে নভেম্বর। এই তথ্যটি মনে রাখতে পারেন, যদিও খুব একটা আসার সম্ভাবনা নেই। বিউলফ অ্যান্ড গ্রেন্ডেল। বিউলফ হচ্ছে আপনার ইংরেজ সাহিত্যের আদি নির্দেশন, ঠিক আছে? তো এটা একটু মনে রাখেন। আর বাংলা সাহিত্যের আদি নির্দেশন হচ্ছে চর্যাপদ। এই বিউলফের আসলে কাহিনী হয়তো আপনারা অনেকেই জানেন। এখানে একজন বীরের কথা বলা হয়েছে যে একজন রাক্ষসকে হচ্ছে দমন করে। তো এই ছিল আমাদের আজকের প্রথম আলো। আমরা আমাদের হচ্ছে মতামত কলামে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে জনসংখ্যা নিয়ন্ত্রণে উল্টো যাত্রা, পরিবার পরিকল্পনায় নজর দিতে হবে, এ বিষয়ে মত এসেছে। নারীর প্রজনন হার হঠাৎ উল্টো যাত্রা আমাদের জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা যে ঠিক পথে নেই তারই প্রতিফলন। গতকালকে বলেছিলাম যে আমাদের দেশের যে নারীর প্রজনন হার সেটি ছিল আপনার 2.17%, কিন্তু এই বছর দেখা যাচ্ছে যে এটি প্রথমবার এটি দাঁড়িয়েছিল 2.4%। এবং স্বাধীনতার পর জনসংখ্যার বৃদ্ধিকে জাতীয় সমস্যা বলে সরকার স্বীকৃতি দিয়েছিল। সরকার জনসংখ্যা কমানোকে নীতি হিসেবে গ্রহণ করেছিল এবং জন্ম নিয়ন্ত্রণের সামগ্রী মানুষের কাছে পৌঁছে দেওয়ার কর্মকৌশল নেওয়া হয়েছিল। কিন্তু এখন তাহলে এটি কেন হচ্ছে? এ বিষয়ে হচ্ছে আপনার বিশেষজ্ঞরা হচ্ছে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছেন যে আপনার জনসংখ্যাবিদ অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম বলেছেন, আমাদের পরিবার পরিকল্পনা কার্যক্রম সঠিকভাবে চলছে না। 24-এর গণঅভ্যুত্থানের পর স্বাস্থ্য খাত সংস্কারের জোরালো দাবি ওঠে। সরকার কমিশন গঠন করে এবং কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাস্থ্য ব্যবস্থার দুরারোগ্য ব্যাধি সরাতে কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। পরিবার পরিকল্পনা কর্মসূচিও ঠিক পথে এগোয়নি। টিএফের হচ্ছে আপনার এই যে জনসংখ্যার যে মাতৃ প্রজনন হার বেড়ে যাওয়ার মনে হচ্ছে যে দেশের সার্বিক উন্নয়ন ঝুঁকির মুখে ফেলা। জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকার হচ্ছে সুনির্দিষ্ট হচ্ছে পদক্ষেপ নেবে বলে তারা হচ্ছে মনে করেন। তো এই ছিল আমাদের আজকের কলাম। গণভোটে হ্যাঁ পাশ করলে কি, না পাশ করলে কি, এই বিষয়ে সালেউদ্দিন আহমেদ হচ্ছে একটি বিশ্লেষণ লিখেছেন। তিনি বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের নেতাদের চাপে সরকার ঐক্যমত কমিশন করে এবং যা জুলাই সনদ প্রণয়ন করে। এখন জানেন যে জুলাই সনদকে আমাদের সংবিধানে গৃহীত করতে হলে আপনার গণভোটের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যেটি নির্বাচনের দিন হবে। এবং এখানে যদি হচ্ছে আপনার হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে কি হবে সেই বিষয়টি নিয়ে তিনি লিখেছেন। আপনি একটা বিষয় দেখেন যে বিএনপি প্রথম থেকে এই সনদ নিয়ে কোনো উৎসাহ দেখায়নি। তাদের উৎসাহ মূলত সংসদ নির্বাচন নিয়ে। তারা একগাধা ভিন্ন মত ও ডিসেন্ট জানিয়ে ঐক্যমতে স্বাক্ষর করেছে। এখন বিষয় হচ্ছে যদি তারা সংসদে যায় তাহলে তারা জনগণ বা জুলাই পক্ষের শক্তিকে স্বীকৃতি দেবে কিনা সেটা তাদের বিষয়। যা না ভোট দিলে সম্ভবত ইউনূস সরকারকে অচিরেই পদত্যাগ করতে হবে এবং সঙ্গে সঙ্গে সরকার গঠন করবে। তারপর হচ্ছে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা হচ্ছে সঙ্গে সঙ্গে হচ্ছে সরকার গঠন করবে, কোনো গণপরিষদ গঠন করা হবে না এবং জামাত ইসলামী দারুণভাবে হতাশ হবে। আপনারা জানেন জামাত ইসলামী পিয়ার বা আনুপাতিক সংখ্যা প্রতিনিধিত্ব চায় সংসদে, এবং সেটি কিন্তু আর বাস্তবায়ন হবে না। তো গণভোটে হ্যাঁ বা না জিতুক না কেন, ভোটের পর সবাইকে শান্ত থাকতে হবে। যে পক্ষ জিতুক না কেন দেশের স্থিতিশীলতার জন্য গণভোটের ফলাফল মেনে নিয়ে পরবর্তী রোডম্যাপ নিয়ে এগিয়ে নিতে হবে দেশকে। তো তিনি একটি গুরুত্বপূর্ণ এখানে একটা মজার একটা গভীর বাণী তুলে ধরেছেন যে জগতের যত রাজা মহারাজ কাল ছিল যারা, কোথা তারা আজ। মানে হচ্ছে আপনার যে আধিপত্য বা আপনি 5 বছরের সংসদে আসলেন, আপনি যদি সঠিক যে ইশতেহার সেটি ডেলিভার করতে না পারেন তবে আপনার গ্রহণযোগ্যতা কিন্তু জনগণের কাছে থাকবে না। এবং জনগণ যদি আপনার ম্যান্ডেট না থাকে তবে কিন্তু আপনার বিরুদ্ধে যে কোনো সময় বিপ্লব হতে পারে এবং সবার পরিণতি কিন্তু ফ্যাসিস্ট হাসিনার মতো হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চীন যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতায় হারছে রাশিয়া। চীন বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় ইকোনমি বলা চলে এবং যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন বিষয়ে টেক্কা দিচ্ছে। কিন্তু রাশিয়া যখন ইউক্রেনের সাথে যুদ্ধে জড়িয়েছে তারা কিন্তু তাদের যে স্বার্থ সেটা অনেক অংশে হচ্ছে পশ্চিমাদের থেকে হচ্ছে আপনার আদায় করতে পারছে না। তো কিছু ব্যারিয়ার তাদের মধ্যে পড়েছে, অনেক নিষেধাজ্ঞা দিচ্ছে অনেক দেশ। তো ইউক্রেন যুদ্ধের কারণে মধ্য এশিয়ার রাশিয়া তার প্রভাবের বড় অংশটি হারিয়েছে। তো চীনের সাথে আপনার চীনের জিনজিয়াং প্রদেশে একটা বৈঠক হয়েছে। মধ্য এশিয়ার সাথে চীনের ভালো হচ্ছে আপনার কোলাবোরেশন আছে। চীনের জন্য বড় সমস্যা হলো মধ্য এশিয়ার হচ্ছে আপনার জ্বালানি সম্পদ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের একই রকম উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। রাশিয়ার উপর জ্বালানি নির্ভরতা সীমিত করার প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে মধ্য এশিয়ার দেশগুলোকে তাদের তেল ও গ্যাসের প্রধান সরবরাহকারী হিসেবে দেখছে।
একই সঙ্গে বিরল খনিজের উৎস হিসেবে বিবেচনা করছেন। ট্রাম্প যখন একই উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য মধ্য এশিয়ায় প্রভাব বাড়ানোর চেষ্টা করছেন, তখন চীনের জন্য ঝুঁকি বাড়ছে। ট্রাম্পও বুঝতে পারছেন যে এই যে পুরো ওয়ার্ল্ডে যে কর্তৃত্ব, এটার একটা বড় অংশ হচ্ছে মিডল ইস্ট থেকেই হচ্ছে আপনার নিয়ন্ত্রিত হয়, এবং এই জায়গায় যাদের কর্তৃত্ব থাকবে তারাই কিন্তু আলটিমেটলি আপনার ফিউচার যে ওয়ার্ল্ড সেটাকে হচ্ছে লিড দিবে। এবং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন হচ্ছে ভেঙে যায়, এর ফলে কিন্তু হচ্ছে আপনার ইউক্রেন বা আদার যে কান্ট্রিগুলো আছে আশেপাশে, এগুলো হচ্ছে জন্ম হয়। তো আপনারা এটা মনে রাখবেন যে 1991 সালে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, এটা গুরুত্বপূর্ণ ইনফো। আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্য এশিয়ার দেশগুলো এখন পর্যন্ত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি চালিয়ে যেতে পারছে, কিন্তু ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বলছে যে আমেরিকা ফার্স্ট নীতি মেনে তার বিশ্বের একমাত্র পরাশক্তি হিসেবে নিজেদের মর্যাদা হচ্ছে অক্ষুণ্ণ রাখতে চায়। তো এই দেশগুলো দীর্ঘমেয়াদে হচ্ছে বেইজিং অথবা ওয়াশিংটন যে কোনো একটি পক্ষকে বেছে নিতে বাধ্য হবে, এবং এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া সহজ হবে না। তো আমরা আমাদের মতামত কলাম পড়ে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম হচ্ছে আপনার বন্দরে সম্ভবত লালদিয়ার নির্মাণ শুরু হয়েছে। এটা টার্মিনাল হচ্ছে নির্মাণ হলে আপনার চট্টগ্রাম বন্দরের হচ্ছে আপনার কন্টেইনার উঠে নামানোর সক্ষমতা বাড়বে। তো দেখতে পাচ্ছেন আমরা প্রথম আলোর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কব হচ্ছে আপনার গাজায় হচ্ছে মোতায়েন হবে আন্তর্জাতিক বাহিনী, ট্রাম্পের প্রস্তাব গৃহীত হয়েছে, যদিও রাশিয়া এই বিষয়টি নিয়ে একদম খুব ক্লিয়ার স্পষ্ট ধারণা চেয়েছে। তো ট্রাম্প হচ্ছে 20 দফা পরিকল্পনার প্রথম ধাপ কার্যকর হতে গত মাসে সম্মত হয়েছে ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। শান্তির পথে দীর্ঘ যাত্রার জন্য এটি প্রয়োজনীয় প্রথম ধাপ ফিলিস্তিনি কর্তৃপক্ষ, এবং ট্রাম্পের গাজা পরিকল্পনা অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে, নেতানিয়াহু বলছে। তো দেখা যাক শেষমেশ কী হয়। আপনারা দেখতে পাচ্ছেন কপ সংস্কারের আহ্বান কতটা সম্ভব অগ্রগতি। এখন হচ্ছে যেটি প্রাধান্য পাবে সেটা হচ্ছে প্রতি বছর জাতিসংঘের এই জলবায়ু সম্মেলন আসলে কী কারণে আয়োজন করা হয়, এই প্রশ্নটি আসছে যে আপনার যে বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেকটাই হচ্ছে কিন্তু বাস্তবায়ন হয়নি, এবং প্রতিনিধি দল হচ্ছে এর অগ্রগতিও দেখছে না। তো এগুলো নানা জটিলতার জন্ম দিচ্ছে, এবং এই বিষয়গুলো কীভাবে পুরনো যেগুলো বিষয়গুলো আছে সেগুলো কীভাবে বাস্তবায়ন হবে, এই বিষয় হচ্ছে আলোচনা কেন্দ্রিক, বাস্তবায়ন কেন্দ্রিক, আলোচনার কেন্দ্রিক থেকে এটা বাস্তবায়ন কেন্দ্রিক করে গেলেই কিন্তু দেখা যাবে যে তাদের যে এজেন্ডা সেটা সফল হবে। তো এই ছিল আমাদের আজকের প্রথম আলো। লাস্টে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে একটু আলোচনা করে আমাদের আজকের সংক্ষিপ্ত পর্যালোচনা শেষ করব। সেটি হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটি। ডক্ট্রিন অফ নেসেসিটি হচ্ছে একটি মতবাদ যার মাধ্যমে রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য এমন কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হয় যা সংবিধান আইন বিরোধী হলেও তা সংকটকালীন অবস্থায় রাষ্ট্রের স্বার্থে করা হয়ে থাকে। তা আপনারা জানেন যে এটা একটা অস্থায়ী পদক্ষেপ হিসেবে কাজ করে যা সংকট ও অস্থিরতা থেকে জাতিকে রক্ষা করে। আর এর মূল তথ্য হচ্ছে যদি কোনো কাজ সংবিধান দ্বারা অনুমোদিত না হলেও সৎ উদ্দেশ্যে জনগণ ও রাষ্ট্র সমাজের রক্ষার জন্য করা হয়, তাহলে তা সংবিধান সিদ্ধ হিসেবে গণ্য করা হয়। তো বাংলাদেশে কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি কার্যকর ছিল যখন গণ আন্দোলনের ফলে সরকারের পতন ঘটে, সাংবিধানিক শূন্যতা ও সংকট সৃষ্টি হয়। তখন 106 নং অনুচ্ছেদ অনুযায়ী আপনার কি করে আপনাদের প্রধান উপদেশ যে অ্যাটর্নি জেনারেলের হচ্ছে আপনার উপদেশ বা পরামর্শ চাওয়া হয়, এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। যদিও অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে গঠিত হবে এই বিষয়ে সংবিধানে তেমন কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। যারা যারা ভিডিওগুলো দেখছেন একটু কাইন্ডলি হচ্ছে একটা লাইক করে যাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।